সুপ্রিম কোর্টে চাকরি বাতিল মামলার শুনানি, কেন অতিরিক্ত শূন্য পদ তৈরি করা হলো? অতিরিক্ত শূন্য পদ নিয়ে প্রশ্ন সুপ্রিম কোর্টে। জানবো, অর্ণব রয়েছেন সরাসরি। অর্ণব, এবার নেক্সট মানডে এই মামলা শুনানির জন্য পাঠালো এবং 24,000 চাকরি বাতিল, এটা একটা অনেক হায়ার অর্ডার, এমনটা বলছেন দেশের প্রধান বিচারপতি এবং তার বেঞ্চে এই মামলা চলছে। এবং এই এত বিপুল পরিমাণ চাকরি বাতিল এবং 4টে ক্যাটাগরি যেহেতু চাকরি বাতিল হয়েছে সেগুলিকে আলাদা করে চরিত্রগতভাবে সেগুলি পার্থক্য করা এবং সেগুলিকে ক্যাটাগরি আলাদা করার পরই মামলাটা চূড়ান্ত শুনানি করতে চায় সুপ্রিম কোর্ট। কিন্তু অনেক শিক্ষক শিক্ষিকা রয়েছেন যারা বিভিন্ন ইলেকশন ডিউটি রয়েছে, এই অবস্থায় স্টে দেওয়া হোক, যে নির্দেশ দিয়েছে হাইকোর্ট চাকরি বাতিল নিয়ে, সেই নির্দেশের উপর স্টে নিয়ে কিন্তু এই মুহূর্তে শুনানি চলছে। কিন্তু এখনো পর্যন্ত প্রধান বিচারপতির বেঞ্চ স্টে দেবে কি না তা এখনো নির্দিষ্ট করে বলেনি, তবে শুনানি চলছে। তবে সব থেকে যেটা বড় বিষয় যে প্রধান বিচারপতি তিনি কোর্ট আন করে এটা বললেন, এটা একটা সিরিয়াস ফল্ট এবং যে সংস্থা এই ওএমআর মূল্যায়নের দায়িত্বে ছিল নাহায়তা কমিউনিকেশন, তাদের তো কোনো টেন্ডারই হয়নি এবং তারা আরেকটা সাব এজেন্টকে বরাদ দিচ্ছে, এটা ক্যানটেক যারা নীরব স্ট্রিং এর কাজটা করছে, অর্থাৎ ওএমআর থেকে একটা স্ট্রিপের মতো যেটা বেরিয়ে আসে যেখান থেকে ডেটাগুলো উঠে এবং এসএলসিতে যায়, সেই কাজটা হচ্ছে এসএসসির অফিসে। অথচ এসএসসি চেয়ারম্যান আদালতে দাঁড়িয়ে বলছেন ডেটা স্ট্রিং থেকে কে বরাদ দিয়েছে তা তারা জানিই না, অথচ এসএসসি অফিসে বসে তারা এই কাজগুলি করে গেছে দিনের পর দিন। এই জায়গায় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি DY চন্দ্রচূড় তিনি বলছেন এটা তো সিরিয়াস ফল্ট, প্যানেলের বাইরে যদি অ্যাপয়েন্টমেন্ট হয় এবং এই সময় একটা মারাত্মক বলা যায় মারাত্মক বাউন্সার ছিলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য, তিনি বললেন বিচারপতি চন্দ্রচূড় তিনি সুপ্রিম কোর্টের বিচারপতি থাকাকালীন তিনি রায় দিয়েছেন যদি রিক্রুটমেন্টের মধ্যে এইভাবে প্যানেলের বাইরে চাকরি হয় সেই প্যানেল সেটা জীবিত থাকতে পারে না, সেই প্যানেল পুরোপুরি বাতিল করা উচিত। এটা খোদ বিচারপতি চন্দ্রচূড়ের রায় এবং এই অবস্থায় স্টে হবে কিনা সেই মর্মেই এখনো কিন্তু শুনানি চলছে। তবে নেক্সট মানডে হিয়ারিং হচ্ছে এবং এই নিয়োগ প্রক্রিয়া 4টে যে ক্যাটাগরি রয়েছে সেটা আলাদা করে করা এবং যতগুলি মামলা রয়েছে সেই সেগ্রিগেশনের পার্টি করার জন্য আপাতত নির্দেশনামা লিখেছেন, কিন্তু শুনানি এখনো চলছে, এটুকু জানাতে পারি। অর্ণব, চাকরি প্রার্থীদের আইনজীবী বা রাজ্যের আইনজীবীদের পক্ষ থেকে কি কি বলা হলো? দেখো, চাকরি প্রার্থী বা রাজ্য প্রত্যেকের তরফে বলা হয়েছে যে যেহেতু এই হাইকোর্টের রায়তেই বলা হয়েছে যে সিবিআই যে ওএমআর গুলো রিট্রিট করেছে, পুনরুদ্ধার করেছে, সেই ওএমআর গুলো অ্যাডমিসেবল এভিডেন্স অ্যাক্ট অনুযায়ী, অর্থাৎ এভিডেন্স অ্যাক্ট অনুযায়ী যদি ওএমআর সেটা অ্যাডমিসেবল হয় আদালতের চোখে, তাহলে সেই ওএমআর গুলো বৈধ। অর্থাৎ যেগুলো গাজিয়াবাদে পঙ্কজ বানসাল নাইসার এমপ্লয়ির কাছ থেকে উদ্ধার করেছে সেই ওএমআর গুলি যদি অ্যাডমিসেবল বলে কলকাতা হাইকোর্টের এই বিশেষ ডিভিশন বেঞ্চে রায়, তাহলে সেই ওএমআর গুলোর পুনর্মূল্যায়ন কেন সম্ভব নয়, এই প্রশ্নটা রাজ্য এবং একই সঙ্গে যারা চাকরি হারা তাদের তরফে তোলা হয়। অর্থাৎ ওএমআর জীবিত রয়েছে, ওএমআর কে যদি আদালত সেটাকে বৈধতা দেয়, অ্যাডমিসেবল বলে এভিডেন্স অ্যাক্ট অনুযায়ী, সিবিআই মামলা টিকিয়ে নিয়ে যেতে পারে, তাহলে কেন সেই ওএমআর এর পুনর্মূল্যায়ন করে এই প্যানেলে রিসাফল করা সম্ভব নয়, এই সওয়ালটাই করা হয়। এবং 5,300 বা 400 মতো যে অবৈধ নিয়োগ, বেআইনি নিয়োগ, তার একটা তালিকা এসএসসি বা তরফে দেওয়া হয়েছিল, তাহলে বাকি যে চাকরি প্রায় 20,000-এর কাছাকাছি চাকরি, সেই চাকরি তো বৈধ, সেই চাকরি কেন বাতিল করা হলো এই প্রশ্ন তোলা হয়। কিন্তু এখনো পর্যন্ত স্থগিতাদেশ দেবে কিনা সেই মর্মে কিন্তু শুনানি এখনো চলছে। নেক্সট মানডে হিয়ারিং, অর্থাৎ আজ আমরা জানি সোমবার, নেক্সট মানডে এই মামলা ফের শুনানির জন্য আসবে এবং সেখানেই এই মামলার বিস্তারিত আকারে শুনানির প্রয়োজন এমনটা দেশের প্রধান বিচারপতি বেঞ্চ মনে করছে। এবং সেটা সব থেকে বড় কথা, প্রধান বিচারপতি কোর্ট আনকোর্ট তিনি জানিয়ে দিয়েছেন এই এসএসসি নিয়োগ দুর্নীতি মামলা, এই এসএসসি নিয়োগ দুর্নীতি এটা সিরিয়াস ফল্ট এবং এই কথা বলার পর আদতে স্থগিতাদেশ দেয় কিনা সুপ্রিম কোর্ট সেটাই এখন দেখার। অর্ণব, আমাদের সঙ্গে রাখো। এই মুহূর্তের বড় খবর আপনাদের জানাচ্ছি, সুপ্রিম কোর্টে যে দিকে সবাই তাকিয়েছিল যে 26,000 চাকরি বাতিল হয়ে গেছিল হাইকোর্টের নির্দেশে, সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল রাজ্য, এসএসসি এবং মধ্যশিক্ষা পর্ষদ এবং সেই মামলারই শুনানি চলছে। ক্লাস 9-10-এর মুর্শিদাবাদের ফতুল্লাপুর শশীমণি হাই স্কুলের শিক্ষক আমরা আজকে প্রেস মিট
করছি প্রত্যেকটা প্রেসকেই আমরা আমন্ত্রণ জানাচ্ছি এবং যারা আজকে যে সমস্ত প্রেস এখানে উপস্থিত হয়েছেন প্রত্যেককে আমরা আমাদের এই 9, 10, 11, 12 যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ এবং স্বাগত জানাচ্ছি। আমরা গত 22শে এপ্রিল দেখলাম কোর্টের রায়ের ভিত্তিতে আমাদের প্যানেলটা ক্যান্সেল করে দেওয়া হলো। তার মধ্যে মূল যে বিষয়গুলো অ্যালিগেশন ছিল সেইগুলো কোন কোন জায়গায় অসঙ্গতি রয়েছে বা কোন কোন জায়গায় আমাদের দিক থেকে মনে হয়েছে যে আমাদের দিক থেকে যে জাজমেন্টটা করা হয়েছে সেটা মানে অনুচিত হয়েছে, সেই বিষয়গুলো আজকে আমরা ব্যাখ্যা করার জন্য এসেছি। এবং আজকে আমাদের নজর অবশ্যই থাকছে সুপ্রিম কোর্টের দিকে, সেই যে হিয়ারিং আছে তার ফলাফল আমরা কি পাই সেটার দিকেও আমাদের নজর থাকবে, প্লাস আমরা আমাদের বক্তব্যটা কি সেইটা আজকে প্রেজেন্ট করার জন্য আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি। তো মূল কথায় আসি, যেটা হচ্ছে কোর্টের রায়ের ভিত্তিতে দুটো বিষয়, প্রধান বিষয় দুটো যেটা অ্যালিগেশন নিয়ে আসছে বা ইরেগুলারিটির ব্যাপার নিয়ে আসছে, সেটা হচ্ছে যে প্রসেসটা ভুল যে নয় সেইটা আমি আপনাদের কাছে তুলে ধরছি। আমরা দেখছি যখন আজকে এই 2016 নিয়োগটা যখন স্কুল সার্ভিস কমিশন রিক্রুটমেন্ট প্রসেসটা শুরু করবে বলছে, তখন কিন্তু একটা গেজেট পাবলিশ করেছিল। সেই গেজেটে কিন্তু একটা রুলস ছিল তারা কি কি প্রসেসের মাধ্যমে রিক্রুটমেন্ট প্রসেসটা কমপ্লিট করবে। সেই গেজেটে কি কি তার কোয়ালিফিকেশন থাকবে, 9, 10 এর ক্ষেত্রে 50% প্লাস বিএড, আবার 11, 12 এর ক্ষেত্রে 50% প্লাস বিএড বা অন্যান্য ইত্যাদি ইত্যাদি সমস্ত তার ক্রাইটেরিয়া ছিল। সেগুলো যারা ফিল আপ করেছে তারা ফর্ম ফিল আপ করেছে। ফর্ম ফিল আপ করার পরে আমাদের রিটেন এক্সাম হয়েছে। রিটেনের পরে রিটেন এক্সামের যখন রেজাল্ট পাবলিশ হচ্ছে তখন দেখছি আমরা ফার্স্ট ফেজ ভেরিফিকেশন, সেকেন্ড ফেজ ভেরিফিকেশন এগুলো হলো। তারপরে পার্সোনাল টেস্টে এগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা যখন রেজাল্ট পাবলিশ হওয়ার পরে আমাদের ভেরিফিকেশন হলো, তখন কিন্তু আমাদের সমস্ত ডকুমেন্টস কিন্তু ভেরিফিকেশনের জন্য সাবমিট করলাম। তারপরে যখন আবার যারা পার্সোনালিটি টেস্টের জন্য ডাক পাচ্ছে, পার্সোনালিটি টেস্টের সময় আমরা ডকুমেন্ট সাবমিট করলাম। তারপরে পার্সোনালিটি টেস্টের পরে তারপরে আমাদের একাডেমিক স্কোর যেটা আমরা ফর্ম ফিল আপের সময় আমরা সাবমিট করেছি, প্লাস আমাদের ভাইভা এবং আমাদের রিটেনের যে আমাদের মার্কস, সেইটার ভিত্তিতে একটা প্যানেল করা হলো, রেজাল্ট করা হলো, কেউ প্যানেল হলো, কেউ ওয়েটিং থাকলো। তারপরে কি হচ্ছে, যখন কাউন্সিলিংয়ে ডাকা হলো তখনও ভেরিফিকেশন করা হলো। অর্থাৎ 4 থেকে 5 বার আমরা ভেরিফিকেশনের সম্মুখীন হয়েছি এবং স্কুল সার্ভিস কমিশনের কাছে আমরা ভেরিফিকেশনের জন্য সমস্ত ডকুমেন্টস সাবমিট করেছি। তারপরে প্যানেলটা পাবলিশ হলো। তারপরে আমরা কি দেখলাম, আমরা আমাদের স্কুলে জয়েন করলাম। প্রথমত দেখা গেল কি, প্যানেলটা যখন পাবলিশ করা হলো তখন আমরা প্যানেল আকারে পাইনি, কোর্টের অর্ডারের ভিত্তিতে প্যানেল হিসেবে পাবলিশ করা হলো। তখন কিন্তু মার্কস ডিস্ট্রিবিউশন ছিল না। তারপরে আবার দেখছি যে আমরা কোর্টের অর্ডারের ভিত্তিতে কিন্তু মার্কস, কে রিটেনে কত পেয়েছি, ভাইভাতে কত পেয়েছি, একাডেমিক স্কোর কত, তিনটে মিলিয়ে আমার টোটাল স্কোর কত হচ্ছে, এইভাবে ওয়েটিং প্লাস প্যানেল প্রত্যেকের কিন্তু মেরিট প্যানেল পাবলিশ করলো স্কুল সার্ভিস কমিশন। মেরিট প্যানেল পাবলিশ করলাম, সেখানে ওএমআর আমরা দেখছি এই পুরো প্রসেসটা হলো আমরা স্কুলে জয়েন করার পরে পিভিআর এবং মেডিকেল ভেরিফিকেশন, অর্থাৎ যতগুলো ভেরিফিকেশন একটা সার্ভিস রিক্রুটমেন্টের ক্ষেত্রে হওয়া প্রয়োজনীয় প্রত্যেকটাতেই আমরা সাবমিট করেছি এবং আমরা সফলতার সঙ্গে সেটা উতরে গেছি। আমাদের বিরুদ্ধে কোনো এলিগেশন নেই। আমরা যখন পিভিআর সাবমিট করলাম, আমাদের ডকুমেন্টসগুলো যখন সাবমিট করলাম, সেটা যে আমরা যদি ভুল তথ্য দিতাম, আজকে চেয়ারম্যান যেটা বলছেন যে এর মধ্যে কেউ ভুল তথ্য দিয়ে থাকলে বা কেউ অযোগ্য থাকলে আমি বলতে পারবো না, এটা তো উনি বলতে পারেন না। আমি ধরে নিলাম উনি চেক করেননি, পিভিআরে তো চেক হয়ে আসবে, নাহলে তো আজকে 5 বছর ধরে আমরা চাকরি করছি, তাহলে আমাদের তো বিরুদ্ধে ফৌজদারি আদালতে মামলা চলতো আমাদের, সেটা কখনো হয়নি। তার মানে আমরা যে তথ্য সাবমিট করেছি সেটা সমস্ত সত্য। তাহলে আমাদের বিরুদ্ধে প্রসেসের ক্ষেত্রে কোনো জায়গায় কোনো রকম অসঙ্গতি কিছু নেই। স্কুল সার্ভিস কমিশন যে রিক্রুটমেন্ট প্রসেস দিয়ে গেছে প্রত্যেকেই কিন্তু তার মধ্যে গিয়েছে, অর্থাৎ আমরা দেখছি প্রসেসটার মধ্যে কোনো ভুল নেই এবং আমরা যে তথ্য